আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কয়েক সপ্তাহ আগে সেই চীন বিরোধী মার্কিনপন্থী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় এক নৈশভোজে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত নাকি খোদ তারেক রহমানকে ডেকে পাঠিয়েছিলেন, আর আমাদের প্রধানমন্ত্রী দৌড়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে সেই নৈশভোজে গিয়ে মার্কিন রাষ্ট্রদূতের মনোভাবটাও জেনে এসেছিলেন। তারপরেও তাদের নিযুক্ত করা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যে তাদের বদান্যতায় দেশে আসতে পারা তা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে চীন চলে যাচ্ছেন, ব্রেন্ট ক্রিস্টেনসেনকে তো তখন দৌড়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে ছুটির দিনের অফিস খুলিয়ে হলেও মনে করাতেই হবে যে চীনের সঙ্গে মাখামাখি বেশি হলে পস্তাতে হবেই। প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যি বড় ধরনের ঝুঁকি নিয়ে তারপর চীন সফরে যাচ্ছেন এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, ট্রাম্প নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সেটা আবারও তারেক রহমানকে আর তার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মনে করিয়ে দিয়েছেন সফরে যাওয়ার আগের দিন পররাষ্ট্রমন্ত্রীর দফতরে উপস্থিত হয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে। শনিবার দিন সাপ্তাহিক ছুটির দিন, সেদিনে ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এক রকমের তলব করিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং বেরিয়ে বলেছেন যে বিশ্বকাপে যুক্তরাষ্ট্র এমন ভালো করছে, চমক জাগিয়ে অস্ট্রেলিয়াকে যে হারিয়ে দিয়েছে, সে কারণে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করতে নাকি শনিবার ছুটির দিনে পররাষ্ট্রমন্ত্রীকে ডাকিয়ে তিনি বৈঠক করেছেন যে বাংলাদেশ সহ সকলের উচিত হবে এখন থেকে যুক্তরাষ্ট্রকেই সমর্থন করা, কারণ তিনি বলেছেন যুক্তরাষ্ট্রকে সমর্থন করলে পস্তাতে হবে না। পরিষ্কার বার্তা, যুক্তরাষ্ট্রের সাথে না থাকলে, যুক্তরাষ্ট্রকে সমর্থন না করলে পস্তাতে হবে। মনে করে দেখেন, ব্রেন্ট ক্রিস্টেনসেনকে আমরা প্রথম চিনেছিলাম 2025-এর অক্টোবরে, যখন প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনয়ন পেয়ে তিনি বাংলাদেশে রাষ্ট্রদূত নিযুক্ত হবার জন্যে মার্কিন সেনেটের মুখোমুখি হয়েছিলেন এবং মার্কিন সেনেটের মুখোমুখি হয়ে তিনি এ কথাটাই তখন সেনেটের একজন সেনেটরের প্রশ্নের জবাবে বলেছিলেন যে বাংলাদেশে আসলে তিনি বাংলাদেশের সামরিক এবং বেসামরিক কর্তৃপক্ষকে চীনের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতার যে ঝুঁকি, সেই ঝুঁকি বোঝাবেন। তার মানে একেবারে স্পষ্ট অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছিলেন মার্কিন এই রাষ্ট্রদূত বাংলাদেশে। মার্কিন যুক্তরাষ্ট্রের একেবারে সরাসরি অংশগ্রহণে, মদতে, পরিকল্পনায় শেখ হাসিনা সরকারের পতন যে ঘটানো হয় 2024-এর জুলাই আগস্টে, সেটা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্লেষক থেকে শুরু করে সাংবাদিক, প্রতিবেদক, তারা নানাভাবে বলছেন এবং সেই সূত্রটি মাথায় রাখলে মনে করে দেখেন যে শেখ হাসিনার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূরত্ব, তাতে শেখ হাসিনার একটা স্পষ্ট অবস্থান ছিল বরাবর মার্কিন যুক্তরাষ্ট্রের এক রকমের বাংলাদেশে অতিরিক্ত খবরদারি ঠেকিয়ে রাখতে, যে তিনি ভারত, চীন, রাশিয়া এসব দেশের সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব করেছেন, তাদেরকে বিভিন্ন উন্নয়ন কাজ এক রকমের ভাগাভাগি করে দিয়েছেন শেখ হাসিনা। এমনকি তার সর্বশেষ সংবাদ সম্মেলনেও এই কথাটা উল্লেখ করেছিলেন যে সকলকেই তিনি কাজ ভাগাভাগি করে দিয়েছেন, কাজেই তিনি মার্কিন বিরোধী একটা অক্ষ তৈরি করেছিলেন। কাজেই কূটনীতিতে সবার সঙ্গে বন্ধুত্ব ঠিক আছে, কিন্তু একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব মানে সব দিয়ে ফেলে, সুই থেকে বোয়িং বিমান তাদের কাছ থেকে কিনবো বলে ক্ষমতায় আসার পথ তৈরি করে ক্ষমতায় এসে এরপর চীনে ছুটে গিয়ে চীনের সঙ্গে অতিরিক্ত মাখামাখি করে তারেক রহমান নিরাপদ থাকবেন, সেটা যে কোনোভাবে সম্ভব নয়। ব্রেন্ট ক্রিস্টেনসেন সে কথাটাই তাদের নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি তদবিরে যেই ব্যক্তিটি ইউনূস আমল থেকে নির্বাচিত তারেক রহমান সরকারের পররাষ্ট্রমন্ত্রিত্বের পদ পেয়েছেন, সেই খলিলুর রহমানকে গিয়ে মনে করিয়ে দিয়েছেন এবং সংবাদ মাধ্যমের সামনে একেবারে হালকা চালে বলেছেন যে ফুটবল
বলে সমর্থন আদায় করতে নাকি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছেন। মানে কিভাবে স্পষ্ট ইঙ্গিত দিয়ে চীনের সঙ্গে বন্ধুত্ব করলে পস্তাতে হবে এটা বোঝাতে চাইছেন মার্কিন রাষ্ট্রদূত, সেটা সকল সংবাদ মাধ্যমে বাংলাদেশের বুঝতে পেরেছে। কাজেই প্রত্যেকেই এই কথাটা উল্লেখ করেছেন যে সাপ্তাহিক ছুটির দিনের বৈঠক থেকে বেরিয়ে কিনা রাষ্ট্রদূত বললেন তারা যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে যে পস্তাতে হবে না, এবং বিশ্বকাপে যে পরপর 2 খেলায় মার্কিন যুক্তরাষ্ট্র জিতে গেছে এই নিয়ে নাকি আলাপ করতে পররাষ্ট্রমন্ত্রীর কাছে এসেছিলেন। দেখেন, এই একই কথা ব্রেন ক্রিস্টেনসেন শুধু যে সেনেটে বসে 2025-এর অক্টোবরে তার মনোনয়ন নিশ্চিত করার জন্য বলেছিলেন তাই না, 2026-এর জানুয়ারিতে এসে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে যখন তিনি প্রথম সাক্ষাৎ করলেন তখনও তিনি সরাসরি বললেন 21শে জানুয়ারি 2026 যে কিছু ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্ততার ঝুঁকি স্পষ্টভাবে তুলে ধরতেই তিনি বাংলাদেশে এসেছেন। এবং তখন তিনি সাংবাদিকদের সামনে কোনো রাগঢাক না করেই বললেন যে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো তার বিশেষ আগ্রহের ক্ষেত্র, সেখানে চীনের সঙ্গে মাখামাখির বিষয়টা যুক্তরাষ্ট্র পছন্দ করে না। এবং তিনি তখন বললেন যে যুক্তরাষ্ট্র প্রতি বছর বাংলাদেশের সেনাবাহিনীকে পেশাদার করে গড়ে তুলতে অন্তত $15 লক্ষ খরচ করে। কাজেই বাংলাদেশের সামরিক কর্তৃপক্ষ এবং বেসামরিক কর্তৃপক্ষ, অন্তর্বর্তী সরকার এবং যে সরকার নির্বাচিত হতে যাচ্ছে, প্রত্যেককেই মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা পছন্দ করে না, সে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালে তাতে ঝুঁকি আছে, রিস্ক আছে। এবং এরপর তিনি খলিলুর রহমানকে সরাসরি বলে এলেন রিগ্রেট করতে হবে না যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখা হয়, মানে না হলেই রিগ্রেট করতে হবে, সেটা পস্তাতে হবে। আসলে তারেক রহমান বোধহয় এই পুরো ব্যাপারটার সমীকরণটা বুঝতে পারছেন না। দেখেন, চীন, ভারত, রাশিয়া সকলকে একেবারে ব্যবসা বাণিজ্য দিয়ে ঘনিষ্ঠ রেখে 15 বছরের বেশি যে ক্ষমতায় থাকতে পারলেন শেখ হাসিনা, সেই শেখ হাসিনা কিন্তু একদম শেষ মুহূর্তে 2026 সালে সেই এক তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন ভারতকে দেবেন না চীনকে দেবেন, এ নিয়ে দুদেশকেই একেবারে অসন্তুষ্ট করে ফেলেছিলেন। তখন ভারতের পত্রপত্রিকা সয়লাব একথায় যে শেখ হাসিনা এত ঘনিষ্ঠ বিশ্বস্ত বন্ধুত্ব রেখে কিনা তিস্তার মতো জায়গায়, স্পর্শকাতর জায়গায় এত বড় একটা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ ভারতের শত্রু চীনকে দিচ্ছে। আর চীনকে তিনি এই কাজটা দেবেন বলে চীন সফরে গিয়ে যখন সেটা আর দিলেন না, ভারতের এই অসন্তোষের আঁচ পেয়ে বা সেটা এক রকমের বুঝতে পেরে শেষ মুহূর্তের সিদ্ধান্তে তখন শেখ হাসিনার ওই সভা থেকে সর্বশেষ 2024-এ আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার আগে জুলাইয়ে তিনি যখন চীন সফরে গেলেন তখন তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক থেকে এক রকমের ক্ষুব্ধ হয়ে উঠে গিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এখন তারেক রহমান শেষ পর্যন্ত চীন সফরে যে যাচ্ছেন, চীন যে এই নিয়ে অনাগ্রহী, চীন যে এই নিয়ে কোনো উচ্ছ্বাস দেখাচ্ছে না, চীনা রাষ্ট্রদূত ঢাকায় বারবার এ নিয়ে যে কোনো কথা বলছেন না, কিংবা চীনের তরফে এ বিষয়ে যে কোনো বক্তব্য বিবৃতি রাখা হচ্ছে না, তার একটা বড় কারণ তার দাওয়াতটা মূলত চীনের প্রধানমন্ত্রীর, এবং চীনের প্রধানমন্ত্রীর সঙ্গেই তার দ্বিপাক্ষিক বৈঠক এবং কিছু সমঝোতা স্মারক মাত্র সই হবে এই সফরে তারেক রহমানের সঙ্গে। এমনকি তারেক রহমানের জন্য যে নৈশভোজ, সেখানেও শি জিনপিং উপস্থিত থাকবেন না, সেটাও চীনের প্রধানমন্ত্রী মানে একজন আলংকারিক পদ গ্রহণকারী ব্যক্তির সঙ্গেই ঘটবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রেন ক্রিস্টেনসেন, ট্রাম্প প্রশাসন সরাসরি তারেক রহমান প্রশাসনকে ধমকে দিয়ে বলে রেখেছে কিছুতেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজের নামে 10 বছর বা একটা দীর্ঘমেয়াদে চীনকে বাংলাদেশে ঢোকানো চলবে না। মানে যেহেতু ওই জায়গাটিকে ভীষণ নিরাপত্তা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে
আমেরিকাও মনে করে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটাও বলে দিয়েছে ওইসব যুদ্ধ বিমান কেনা সহ কোনো প্রতিশ্রুতি, কোনো চুক্তি সই করে আসা যাবে না চীনে গিয়ে। তাহলে চীনে গিয়ে তারেক রহমান চীনকে বিরাট বন্ধু বানিয়ে আসবেন, তার তো কোনো সম্ভাবনা নাই। আর চীন এখন মোটেও এই পরিস্থিতিতে এই সরকারের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ব্যাপক বিনিয়োগ করতেও আগ্রহী হচ্ছে না। অনেক সংবাদ মাধ্যম এরই মধ্যে খবর দিয়েছে যে চীন এটা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, কারণ যখন সারা বাংলাদেশ একরকমের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ের ভিতর আনুষ্ঠানিকভাবে ঢুকে গেছে, সামরিক প্রতিরক্ষা চুক্তিও আনুষ্ঠানিকভাবে হচ্ছে, এবং কোনো নিরাপত্তা সংক্রান্ত খবরও যাতে, স্পর্শকাতর তথ্য যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গোপন না থাকে, সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খুবই শীঘ্রই আকসা জিসোমিয়া সই করবে বাংলাদেশ। তখন চীন কিছুতেই বাংলাদেশের সঙ্গে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যেতে চাইছে না। যারা ভাবছেন তারেক রহমান সব দেশকে দুহাতে নিয়ে খেলবেন, তাদেরকে মনে করিয়ে দিতে চাই এই চীনের সঙ্গে ঐতিহাসিকভাবে বিএনপির অতি ঘনিষ্ঠ সম্পর্কটা যে এমন তিক্ততায় পর্যবসিত হলো যে চীন কিনা শেখ হাসিনাকে 15 বছর ধরে তার সকল নির্বাচনকে, তার সকল উন্নয়ন কর্মকাণ্ডকে অন্ধের মতো সমর্থন দিয়ে গেল, এবং চীনে যে শি জিনপিং বড় ধরনের সম্বর্ধনা দিয়ে এক একবার শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতেন, সম্বর্ধনা জানাতেন, তার একটা কারণ বিএনপি একটা বিরাট বিশ্বাসঘাতকতা চীনের সঙ্গে করেছিল, যেই তাইওয়ানকে চীন তার ভূখণ্ড বলে মনে করে এবং এর স্বাধীন অস্তিত্ব স্বীকার করে না। 2004 সালে যখন বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায়, যেই বিএনপির সঙ্গে চীনের বরাবরের ঘনিষ্ঠতা, মানে চীন তো সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী দেশ, যে দেশ বঙ্গবন্ধু হত্যার আগে বাংলাদেশকে স্বীকৃতি পর্যন্ত দেয় নাই, এরপর জিয়াউর রহমান সরকারের সঙ্গে বিরাট ঘনিষ্ঠতা গড়ে তুলল। সেই বিএনপি 2004 সালে ঢাকায় তাইওয়ানের একটা বাণিজ্য কনসুল খুলে বসেছিল, এবং তখন খালেদা জিয়া সরকার যখন দেখলো চীন এতে রেগে মেগে অস্থির, সকল সম্পর্ক বিএনপি এবং বিএনপি সরকারের সঙ্গে ছিন্ন করে দিতে প্রস্তুত, তখন সমস্যা সামাল দিতে বলা হলো যে পররাষ্ট্রমন্ত্রী তখনকার মোর্শেদ খান কিংবা প্রধানমন্ত্রী খালেদা জিয়া কেউ জানতেন না, একা সিদ্ধান্ত নিয়ে তখনকার বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নাকি এই তাইওয়ানের কনসুল খুলে বসেছিলেন ঢাকায়। এরপর বিএনপি সরকার সে সময় বাণিজ্য মন্ত্রীর পদ থেকে আমির খসরু মাহমুদকে সরিয়ে দেয় বটে, কিন্তু 2009 সালে শেখ হাসিনা এসে তারপর ঢাকায় তাইওয়ানের কনসুলটা বন্ধ করেছিল, এবং এরপর থেকেই শেখ হাসিনার সঙ্গে ব্যাপক ঘনিষ্ঠতা এবং বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠে চীনের। চীন এসব ভোলে নাই। তারেক রহমান এবার গিয়ে বিরাট বিনিয়োগ সম্মেলন করে চীনে 2 দিন কাটিয়ে দেবেন ভাবছেন বটে, চীনের বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলবেন বটে, কিন্তু তাইওয়ানকে বাংলাদেশে বাণিজ্যের সুযোগ করে দিতে কনসুল খোলা, তাইওয়ানকে স্বাধীন অস্তিত্ব হিসেবে স্বীকার করে নেওয়া বিএনপি সরকারকে চীন এত সহজে কখনো বিশ্বাস করবে না। আর ওই আমির খসরু মাহমুদ চৌধুরী যার ওপর দোষ চাপিয়েছিল তাইওয়ানের কনসুল খোলার জন্য বিএনপি সরকার, সেই আমির খসরু মাহমুদ চৌধুরী এখন বিএনপির তারেক রহমান সরকারের অর্থমন্ত্রী, এবং কয়েক সপ্তাহ আগে সেই চীন বিরোধী মার্কিনপন্থী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় এক নৈশভোজে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত নাকি খোদ তারেক রহমানকে ডেকে পাঠিয়েছিলেন, আর আমাদের প্রধানমন্ত্রী দৌড়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে সেই নৈশভোজে গিয়ে মার্কিন রাষ্ট্রদূতের মনোভাবটাও জেনে এসেছিলেন। তারপরেও তাদের নিযুক্ত করা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যে তাদের বদান্যতায় দেশে আসতে পারা তা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে চীন চলে যাচ্ছেন, ব্রেন্ট ক্রিস্টেনসেনকে তো তখন দৌড়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে ছুটির দিনের অফিস খুলিয়ে হলেও মনে করাতেই হবে যে চীনের সঙ্গে মাখামাখি বেশি হলে পস্তাতে হবেই তারেক রহমানকে, খলিলুর রহমানকে, বিএনপি সরকারকে। বাংলাদেশের ফুটবল সমর্থকদের বেশিরভাগ হয় আর্জেন্টিনা না হয় ব্রাজিলের সমর্থক। একথা বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের অজানা নয়। সেই বাংলাদেশিদের কাছে তিনি ঘটা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে মন্ত্রীর সাথে বৈঠক করে মার্কিন ফুটবল দলের জন্য সমর্থন চাইলেন। বিষয়টা ধান ভানতে
শিবের গীতের মতো হলেও কূটনৈতিক ভাষায় একে বলা হয় এলিফ্যান্ট ইন দ্য রুম, মানে যে ইস্যু নিয়ে কথা বলা সেই ইস্যুটি প্রকাশে না এনে অন্য কিছুকে সামনে নিয়ে আসা। শুধু মার্কিন রাষ্ট্রদূত নয়, একদিনে যুক্তরাজ্য ও জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেছেন। বৈঠকগুলো হয়েছে সাপ্তাহিক ছুটির দিন শনিবারে। তার চেয়ে বড় নজর দেওয়ার বিষয় হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়া ও চীন যাওয়ার ঠিক একদিন আগে কূটনীতিকদের এই সিরিজ বৈঠকগুলো হলো। সাপ্তাহিক ছুটির দিনে এমন সিরিজ বৈঠক নিয়ে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে বেশ কৌতূহল এবং আলোচনার জন্ম দিয়েছে। এমন আকস্মিক বৈঠকের পর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বিশ্বকাপ ফুটবল কূটনীতির যে বাণী দিয়েছেন তাতে কৌতূহল আরো বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর প্রশ্ন, শনিবার সাপ্তাহিক ছুটির দিনে বাংলাদেশে নিযুক্ত শক্তিধর দেশগুলোর কূটনীতিকদের এমন বৈঠক কি আকস্মিক, নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরকে ঘিরে, নাকি এমন কিছু সূত্র ধরে এই বৈঠকগুলো হয়েছে যেগুলো ঘটছে বাংলাদেশের বাইরে? একটি সূত্র বলছে তারেক রহমানের চীন সফরকে ঘিরে ন্যাটোর দেশগুলোর আপত্তি আছে। অন্য একটি কূটনৈতিক সূত্র বলছে ফ্রান্সে মোদি ট্রাম্পের বৈঠকের পর দিনই দিল্লিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দূত সার্জিও গোরের সাথে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি বৈঠক হয়েছে। মোদি জামানায় অমিত শাহের সাথে বিদেশি কোনো কূটনীতিকের এমন বৈঠক একেবারে দুর্লভ ঘটনা। আর ওই বৈঠকের মূল আলোচ্য সূচি ছিল দক্ষিণ এশিয়াতে সন্ত্রাসবাদ। আবার মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এখন দিল্লিতে আছেন। তার ঠিক একদিন আগে এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত অভিযোগ করেছেন পাকিস্তান ও বাংলাদেশে হামাস কাজ করছে। ফলে চীন সফর নিয়ে ন্যাটোর আপত্তি, নাকি দক্ষিণ এশিয়াতে সন্ত্রাসবাদ নিয়ে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মাথা ব্যথা, কোনটি নিয়ে বিদেশি কূটনীতিকরা বেশ দৌড়ঝাঁপ শুরু করেছেন সেই আলোচনা চলছে কূটনৈতিক ও রাজনৈতিক পাড়ায়। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 17 ফেব্রুয়ারি ক্ষমতা নেওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কোন দেশে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তা নিয়ে সংবাদ মাধ্যমে অনেক খবর প্রকাশিত হয়েছে, নানা মহলে হয়েছে নানান আলোচনা। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রথম বিদেশ সফর করেছিলেন ভারতে। তখন ধারণা করা হয়েছিল তারেক রহমান হয়তো ভারতেই যাবেন। এরপর বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে আঞ্চলিক দুই শক্তিধর দেশ ভারত ও চীনকে পাশ কাটাতে মধ্যপ্রাচ্যের কোনো দেশ, এমনকি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ হিসেবে ভুটানেও যেতে পারেন। শেষ পর্যন্ত তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন। সেখান থেকে তিনি যাবেন চীনে। 20 জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন জানানো হয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার বিকেলে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। এরপর সোমবার বিকেলে তিনি চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং এর আমন্ত্রণে চীন সফরে যাবেন। তবে এই সফরের মূল আলোচনার কেন্দ্র হলো চীন। বাংলাদেশ ও চীনের মধ্যে 13টি সমঝোতা স্মারক বা এমওইউ, 2টি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান, একটি প্রোটোকল সহ মোট 15 থেকে 17টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। পররাষ্ট্র সচিব দাবি করেছেন এই সফরকে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধি করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। আগামী 25 জুন তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া 26 জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করবেন। বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের প্রভাব নিয়ে বেশ আলোচনা আছে। বলা যায় এসব আলোচনা একেবারে ওপেন সিক্রেট। তারেক রহমান চীন সফরে যাচ্ছেন, তাহলে ভারত সফরে কবে যাবেন এমন প্রশ্ন সাংবাদিকরা করেছিলেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে। তিনি জানিয়েছেন অনুকূল পরিবেশের পাশাপাশি প্রয়োজন হলে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, বাংলাদেশ সরকার কি মনে করছে এই মুহূর্তে তারেক রহমানের ভারত সফরের যাওয়ার মতো অনুকূল পরিবেশ নেই? নির্বাচনে জেতার পর থেকে তারেক রহমানের সরকারের সাথে ভারত সরকারের বেশ ভালো সম্পর্ক দেখা গিয়েছিল।
সীমান্তে পুশিন উত্তেজনা এবং সবশেষ তারেক রহমানের আরেক উপদেষ্টা জাহিদুর রহমানের দিল্লি বিমানবন্দর থেকে ফেরত আসার ঘটনার পর থেকে সেই সম্পর্ক কি ধীরে ধীরে ইনুস আমলের মতো হয়ে যাচ্ছে কিনা সেই আলোচনাও হচ্ছে এখন। তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির আরো বলেছেন, বাংলাদেশ এখন থেকে বিদেশ সফরের সিদ্ধান্ত নিজস্বভাবে নেবে। কোন দেশ কখন সফর করা হবে তা সম্পূর্ণভাবে জাতীয় স্বার্থ দ্বিপাক্ষিক প্রয়োজনের উপর নির্ভর করবে। তিনি বলেছেন, কোন দেশে যাবেন তা নির্ধারণ করবেন যখনই তারা মনে করবেন সংশ্লিষ্ট দেশে দ্বিপাক্ষিক বোঝাপড়ার ভিত্তিতে যাওয়া প্রয়োজন। তাহলে কি এই মুহূর্তে দ্বিপাক্ষিক বোঝাপড়া ভারতের চেয়ে চীনের সাথে বেশি দরকার বলে তারেক রহমানের সরকার মনে করছে? পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন বক্তব্যের আগে 20 জুন ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে সকালে একের পর এক কূটনীতিকরা আসতে থাকেন। প্রথমে আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এরপর একে একে জাপান ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বৈঠক করেন। অনেকের ধারণা ছিল তারেক রহমানের চীন সফর উপলক্ষে বিশেষ কোনো বার্তা দিতে এশিয়া ও পশ্চিমা শক্তিধর দেশগুলোর রাষ্ট্রদূতরা মন্ত্রণালয়ে গিয়েছিলেন। বৈঠক শেষে বের হওয়ার পর সাংবাদিকরা ব্রেন্ট ক্রিস্টেনসেনের কাছে বৈঠকের আলোচনা সম্পর্কে জানতে চান, কিন্তু মার্কিন রাষ্ট্রদূত একেবারে কূটনৈতিক জবাব দিয়েছেন। ফিফা বিশ্বকাপে শুক্রবার রাতে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে পরপর 2 খেলায় যুক্তরাষ্ট্রের জয় 1930 সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপের পর এটি প্রথম। খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর এ জয়ের প্রসঙ্গ ধরে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, একটা খুব গুরুত্বপূর্ণ কারণে তিনি মন্ত্রণালয়ে গিয়েছেন। শুক্রবার রাতে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ একটা জয় পেয়েছে যুক্তরাষ্ট্র এবং পরবর্তী পর্বে উঠেছে। সুতরাং তিনি পররাষ্ট্রমন্ত্রী ও সব বাংলাদেশিকে উৎসাহিত করতে এসেছেন যাতে সামনের দিনে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে সমর্থন করেন। সমর্থন চাওয়ার পর ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্রের উপর বাজি ধরলে আপনাকে হয়তো পস্তাতে হবে না। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন ব্রেন্টের এই কথার মধ্যে একটা কিন্তু লুকিয়ে আছে, কারণ তার এই বৈঠক তারেক রহমানের চীন সফরের একদিন আগে। তাহলে কি চীনের উপর বাজি না ধরে যুক্তরাষ্ট্রের উপর আস্থা রাখার বার্তায় দিলেন মার্কিন রাষ্ট্রদূত? তবে একাধিক কূটনৈতিক সূত্র থেকে মিলছে ভিন্ন তথ্য। এই সূত্রগুলো বলছে, গত কয়েকদিনে বাংলাদেশের বাইরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেগুলোর বার্তা বাংলাদেশ সরকারকে পৌঁছে দিতে গিয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত। বাণিজ্য চুক্তি নিয়ে দর কষাকষির পর ট্রাম্পের লাগামহীন কথাবার্তা, সবশেষ মধ্যপ্রাচ্যে 3 ভারতীয় নাবিক মার্কিন হামলায় নিহত হওয়াকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্কে বেশ টান লেগেছিল। এমন পরিস্থিতিতে প্রায় 16 মাস পর ফ্রান্সের G7 সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্বভাবসুলভ ভঙ্গিতে ট্রাম্প নরেন্দ্র মোদীর প্রশংসা করেন, ভারত সফরের প্রতিশ্রুতি দেন। এই বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সাম্প্রতিক শীতল সম্পর্কের বড় করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমন ইঙ্গিত দেওয়া হয়েছে বিবিসির এক প্রতিবেদনে। সেই বৈঠকের পরদিনই দিল্লিতে রেয়ার একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি হয়েছে ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত সার্জিও গোরের সাথে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট এবং এনডিটিভির খবরে এই বৈঠকটিকে রেয়ার বা দুর্লভ বৈঠক বলা হচ্ছে, কারণ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিদেশি কোনো দূত বা ডেলিগেটসদের সাথে বৈঠক করেন না। দুটো সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, খুব দরকার না পড়লে অমিত শাহ বিদেশি দূতদের সাথে বৈঠক করেন না। সার্জিও গোর এতদিন দিল্লিতে থাকলেও তার সাথে অমিত শাহর বৈঠক হয়নি, কিন্তু ট্রাম্প মোদী বৈঠকের পরদিনই কেন সে বৈঠক হলো এমন প্রশ্ন উঠেছে। আবার কোনো ধরনের সারা শব্দ ছাড়াই দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এই বৈঠকের একদিন আগে দিল্লিতে গিয়েছেন। বিষয়টি নিয়ে পল কাপুর নিজে টুইট করলেও তার এই সফরের বৈঠকগুলো হচ্ছে গোপনে। সার্জিও গোর এবং অমিত শাহ দুজনের টুইটে বলা হয়েছে, বৈঠকের 1 নম্বর আলোচ্য ইস্যু হলো আঞ্চলিক সন্ত্রাসবাদ দমন। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, বিষয়টি গুরুতর ও জটিল হওয়ায় অমিত শাহ এমন রেয়ার বৈঠক করেছেন। তার ঠিক একদিন আগেই ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিওভেন আজার অভিযোগ করেছেন, পাকিস্তান ও বাংলাদেশে হামাসপন্থী কার্যকলাপ চলছে।
ওই সাক্ষাৎকারে আজাদ দাবি করেছেন তারা এই সংক্রান্ত নথিপত্র ভারত সরকারকে দিয়েছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বিশ্ব কূটনীতিতে ইসরায়েল ও আমেরিকা হরিহর আত্মা। আবার গোর হচ্ছে ট্রাম্পের কাছের বন্ধু। গোর এবং অমিত শাহর বার্তাতে উঠে আসছে আঞ্চলিক সন্ত্রাসবাদ নিয়ে, যেটি ইসরায়েলের নতুন কনসার্ন। ইসরায়েলের রাষ্ট্রদূতের অভিযোগের পর ট্রাম্প, মোদি এবং গোর শাহের বৈঠক এই আঞ্চলিক সন্ত্রাসবাদ ইস্যুটিকে ব্যাপক মাত্রায় আলোচনায় নিয়ে আসছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, মার্কিন রাষ্ট্রদূতের মাধ্যমে এই ইস্যুতে হয়তো এরই মধ্যে বাংলাদেশ সরকারকে বার্তা দেওয়া হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন, চীন মার্কিন দ্বন্দ্বের কথা সবাই জানে, আর তারেক রহমান চীন সফরে যাচ্ছেন সেটিও আগে থেকে জানা। তাই তার সফরে ঠিক একদিন আগে, তাও আবার ছুটির দিনে, 3 দেশের রাষ্ট্রদূত শুধু চীন সফরের বিষয়ে কথা বলার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছোটার কথা নয়। এখানে এমন কোনো ইস্যু আছে যেগুলোকে আড়াল করার জন্য মার্কিন ফুটবল দলকে সমর্থন করার কথা বলা হচ্ছে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।